নাসির ভাই আছে যে একটা ডামি যুদ্ধ করা লাগবে না, আমি অ্যাটাক করলে আমি কি করতে হবে, একটা ডামি ইয়ে করুক, ডিসপ্লে করুক, দেখি যে আমরা যদি আক্রান্ত হই আমাদের জেনারেলটা একটা প্ল্যান দেখ যে কি আমরা কিভাবে রক্ষা করবো নিজেদেরকে। উপদেশটা আমি দুঃখিত, উনি ভালো ছাত্র কিন্তু উনি র্যাঙ্ক শ্রেণী কিনা আই এম ডাউট। উনি র্যাঙ্ক ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট কর্নেলের মধ্যে ডিফারেন্স কি বুঝবে না, কারণ দেখবে 3 স্টার ওয়ালাকে মনে করবে উনি বোধ সিনিয়র, স্টার বেশি কাঁদে, এরকম ঘটনা আমরা দেখছি। কারণ উনি তো আর্মির সব র্যাঙ্কও চিনবে না। কন্টিনিউ করার, যুদ্ধ কন্টিনিউ করার মতো অবস্থা ভারতেরও নেই, পাকিস্তানেরও নাই। পাকিস্তানের আইএমএফ এর যে শর্ত দিচ্ছে শর্তই পূরণ করতে পারে না, এখন তো ওই শর্ত নেক্সটে তারা ইনস্টলমেন্টের টাকা পাবে না। তাহলে ওরা এখন পাকিস্তান তাহলে কি করবে? পাকিস্তান তো বাধ্য করছে, পাকিস্তানের তো অস্তিত্ব রক্ষার জন্য তাকে যুদ্ধে না যায় উপায় নেই। এখন আমাদের, আমি সোজা সাপটা কথা বলতে অভ্যস্ত যে এইটা কেন, এই কারণগুলো, প্রতিটা কারণের পিছনে একটা কারণ থাকে। তো এখানে এই এই ঘটনাটা ঘটার পিছনে কারণটা কি? কারণটা হলো ইতিপূর্ব যখন ইলেকশন কাছে আসছে তখন মোদি কিন্তু এই সেম ঘটনা সার্জিক্যাল স্ট্রাইক করছে, করার পরে তারা ভূপাতিত করছে, আর এখন তার মাত্র কয়েক মাস বাকি আছে ইলেকশন। 1 2 নম্বর হলো যে ওখানে যে অনেকগুলি কয়েক লক্ষ সৈন্য আছে ওখানে অলরেডি, ডেলি ওগুলি বিভিন্ন ভাবে তারা ইয়ে করতেছে ওখানে ওই কাশ্মীরে। তো এখানে একটা ঘটনা ঘটার পরে আন্তর্জাতিক পাকিস্তান তো আন্তর্জাতিক তদন্ত চাইছে, সে নিজে থাকবে সেটার চেয়ে বড় কথা, সে আন্তর্জাতিক তদন্ত চাইছে। এখন তাড়াহুড়া করে তাকে এটা করতেছে কেন? এবং তারা ইভেন কি পাকিস্তানকে তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে, না হলে তারা কোনো স্থাপনার উপরে তারা কিন্তু হামলা করে নাই, কিন্তু ওই যে হামলা করছে দুই দিকে কাশ্মীরের হামলা হচ্ছে, ওখানে মুসলমান মরতেছে, এইদিকেও মুসলমান মরতেছে, ওইদিকে মুসলমান মরতেছে। তো এখন এই এই ঘটনাগুলি করতেছে যেহেতু তার ইলেকশনের জন্য সে ডিক্লেয়ার করছিল যে যে আমি আর ইলেকশন করব না, এখন আবার খায়জ যে সে ইলেকশন করবে, তাহলে ওই যে তার প্রয়োজনীয়তা প্রমাণ করার জন্য সে এই জিনিসটা বেছে নিচ্ছে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো নাই, এটা 100-এ ক্রিস্টাল ক্লিন এটা। তো এটা আন্তর্জাতিক সম্প্রদায়গুলি এখানে কেউ কারণ নিজেকে বল নিজ বল, যদি নিজে রক্ষা না করতে পারে, কেউ আমার বন্ধু এসা সাইনে আসে আমার জন্য যুদ্ধ করবে, এটা আমি বিশ্বাস করি না। তারা হয়তো ইকুইপমেন্ট দিবে, বিক্রি করবে, সেটা বাণিজ্য, সেটা বাণিজ্যের ব্যাপার, সেই বাণিজ্যের জন্য তারা বিক্রি করবে। যুদ্ধ লাগুক, কিছু কিছু রাষ্ট্র চায় তাহলে তাদের থেকে ঋণ নিবে, তাদের থেকে অস্ত্র বিক্রি করবে, সেটা একটা বিষয় থাকে। হ্যাঁ, তো এখন এই যে এখন আমাদের করণীয়টা কি? আজকে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার থাকার পরে পাকিস্তানকে এরকম করতেছে, তাহলে অটোমেটিক আমাদের পেটের মধ্যে ঢুকাই ফেলবে, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা যারা আছে তারা কিন্তু এটা এই দূরদর্শিতা দেখাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আর আর্মির মধ্যে আমি দুঃখিত, এটা বলতে আমি বাধ্য হচ্ছে, কারণ এরকম ইফিসিয়েন্ট লোকজনকে আনে নিয়ে আসে নাই। কারণ 15 বছরে এমন লোক আনছে, তারা এটা বুঝতেছে কিনা আমি আমার এটা সন্দেহ জাগে। আমি যদি এখন বলি 2-1 জন বাদ দিলে, যদি বলি যে আমরা একটা দামি আমার একটা প্ল্যান দাও যে আমি বার্মাকে অ্যাটাক করবো, আমার এখানে জেনারেল কয়জন জেনারেল পারবে আমি জানি না, নাসির ভাই আছে যে একটা দামি যুদ্ধ করা লাগবে না, আমি অ্যাটাক করলে আমি কি করতে হবে, একটা দামি ইয়ে করুক, ডিসপ্লে করুক, দেখি যে আমরা যদি আক্রান্ত হই আমাদের জেনারেলটা একটা প্ল্যান দেখ যে কি আমরা কিভাবে রক্ষা করবো নিজেদেরকে। আমার সন্দেহ 2-1 জন ছাড়া, নাসির সাহেবদের মতো লোক ছাড়া একটা ওইরকম একটা প্ল্যান দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। কারণ কি? কারণ হলো হাসিনা এই ধরনের লোক, ইফিসিয়েন্ট লোকজনকে ফ্রন্ট লাইনে নিয়ে আসে নাই। যেমন বলবে স্যার এমন লোকজনের নিয়ে আসে যার জন্য ওনারা এখনো বুঝতে পারতেছেন এর কনসিকুয়েন্সটা কি হবে। পাকিস্তানকে যদি কোন রকম কাবু করতে পারতো, বাংলাদেশকে এমনি পেটের মধ্যে ঢুকাই ফেলবে, যুদ্ধ করা লাগবে না। এখন আমাদের যে বাঁচার জন্য আমাদের কি করণীয়? মানুষের তো মানে সাবধানের কোনো মাইন্ড নাই। এটা প্রবাদ আছে যে সাবধান থাকলে আমার অ্যাটাক না করুক, আমি প্রস্তুতি থাকলে যে আমার করলে আমি এই করবো। সেরকম কি প্রস্তুতি আছে? একটা প্রভাব পড়তে পারে, মানে একটা প্রভাব তো অলরেডি শুরু হয়ে গেছে। প্রভাব না, বাংলাদেশকে গিলে ফেলবে সোজা যদি পাকিস্তানকে কাবু করতে পারে। আমি মিডিয়া দায়িত্ব নিয়ে বলতেছি, নাসির সাহেব ঠিকই নাসির সাহেব ঠিকই বলছে যে এটা আমাদের তো কি করবে, আমাদের কমান্ডারদেরকে ডাইকা কি মিটিং করছি আমরা, আমারে কেউ আক্রমণ করবে, যদি আক্রমণ করে তাহলে আমার বাঁচার কি উপায়, সেটাও এখন পর্যন্ত কোনো মিটিং আমরা দেখিনি। বা এখন কোনো আমাদের সাহায্য, আমাদের সামরিক চুক্তিতেও যেতে হবে দরকার হলে। হ্যাঁ, ওই ধরনের রাষ্ট্রের সাথে যে এরকম বহু রাষ্ট্র আছে যে তারা চুক্তি আছে, ওদের আক্রান্ত হলে অন্য তাদের ওই যাদের সাথে চুক্তি তারা পাশে আসে দাঁড়ায়, ইকুইপমেন্ট গুলি তারা সরবরাহ করে। এখন আমাদের পিপলস আর্মি যেমন ম্যাট্রিকের পরে ইন্টারমিডিয়েট থেকে আমাদের কম্পালসারি একটা সাবজেক্ট যে সামরিক প্রশিক্ষণ, এটা বাধ্য করে সরকারি গভর্নমেন্ট এখন যারা আছে এরা সংস্কার মধ্যে আছে। দেশ না থাকলে সংস্কার, 57 না জালে 16 আনাই মিশা। তো এখন আগে তো দেশ থাকবে, তারপর তো আমরা সংস্কার, হ্যাঁ সংস্কার তো কুসংস্কার রূপান্তরিত হবে। এসব না করে উনি বলছেন, উনি সিভিলিয়ান, ওনার সামরিক অত জ্ঞান নাই, উনি অর্থনীতি ভালো বুঝছেন, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, উনি যতটুকু বলছে এটাকে টেনে নিয়ে এটাকে সূত্র ধরে আমার জেনারেল সাহেবের নিরাপত্তা উপদেষ্টাও আছে একজন। না, নিরাপত্তা উপদেষ্টা আমি দুঃখিত, উনি ভালো ছাত্র কিন্তু উনি র্যাঙ্ক শ্রেণী কিনা আই এম ডাউট।
উনি র্যাঙ্ক ক্যাপ্টেন আর লেফটেন্যান্ট কর্নেলের মধ্যে ডিফারেন্স কি বুঝবে না, কারণ দেখবে 3 স্টার ওয়ালাকে মনে করবে উনি বোধ সিনিয়র, স্টার বেশি কাঁদে। এরকম ঘটনা আমরা দেখছি, কারণ উনি তো আর্মির সব র্যাঙ্কগুলো চিনবে না। তো সুতরাং ওনাকে এখানে কেন করা হয়েছে, দোবালে শুধু 5 বছর ধরে মানে সেনা সদরের জিএসকিউর সামনে সে পাগলের বেশে 5 বছর ছিলেন ওখানে। তারপরে একজন ওখানকার মেজর হিসেবে সেই ইকবাল নাম পরিবর্তন করে সেখানে ওই যে তার রয়ের লোক পাকিস্তানে কাজ করছে, পাকিস্তানের সকল সিক্রেসি আউট হয়ে যাচ্ছে। তখন তারা চিন্তা পড়ে গেল কিভাবে হচ্ছে, তখন তারা 2 জন লোকে ধরছে, একটা জিওসের বাসায় মালি হিসেবে কাজ করছে, সে ওই রয়ের এজেন্ট, আর এই দোবাল ছিল পুলিশের লোক, এবং দোবালকে ওর হাড্ডি সবগুলো জোড়া লাগানো বেশিরভাগ, তাকে পাকিস্তানরা মেরে ফেলছে। পরে আন্তর্জাতিক চাপ আসার পরে জেনেভা কনফারেন্সের স্পাইগিরি ইয়ে আছে, কিন্তু স্পাইগির মেরে ফেলতে পারবে না, সেই জন্য তাকে ওখানে পরে 2 জনকে মেরে ফেলছে, একজন ব্রিগেডিয়ারকে মেরে ফেলছে তারা পিটায় পাকিস্তানিরা ধরা পড়ার পরে। কারণ ওখানে তারা শিবপুরের ইয়ে থেকে কি যেন আপনার ইন্ডিয়ার একটা ইঞ্জিনিয়ারিং ইয়ে থেকে শিবপুরের থেকে পাশ করার পরে সে মেজর হওয়ার পরে ওখানে নতুন করে নাম পরিবর্তন করে মুসলমান নাম ধারণ করে পাকিস্তানের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পড়ালেখা করছে, করার পরে সেখানে আর্মিতে ঢুকছে, ঢুকানে ব্রিগেডিয়ার হয়ে গেছে সে। পরে ধরা পড়ার পরে বললো তোমার সাথে আর কারা কারা আছে, তখন দোবাল ওখানে কিন্তু করতো, সে পুলিশ অফিসার ছিল কিন্তু। তো দোবালের সাথে আমাদের এখন এই খলিল সাহেবের এখন যত ভালো ছাত্রই হোক, ওনারা যদি বিমান চালাইতে দিতে উনি পারবে, বা জাহাজ মন্ত্রী জাহাজ চালাইতে দিলে পারবে। আর্মি তো সব আর্মসের, এবং আর্মির মধ্যে সবাই জানবে না, যেমন এস এর লোকেরা সিগন্যালের লোকেরা সব অস্ত্র চালাইতে জানে না, নাসির সাহেবরা পারবে। এখন আমি দাড়ি দেখলে মৌলানাগিরি করা যায় না, এখন যদি দাড়ি দেখে আমি রবীন্দ্রনাথের বাইতুল মুকাররমে ইমামতি করতে দিই তাহলে কি হবে? তো সেখানে আমাদের ওইটাও বুঝতে হবে, যার যে নলেজ আছে তাকে সেই কাজে লাগাইতে হবে। এখন উনি আছে, ওনাকে ফরেন মিনিস্ট্রি বানালে উনি হয়তো ভালো করতে পারতো, উনি কারণ ফরেন সার্ভিসে উনি ফার্স্ট হয়েছিলেন, উনি প্রতিরক্ষা ডিপার্টমেন্টে কোনোদিন উনি চাকরি করেন না। এই যে এই পর্যন্ত যতগুলি মিলিটারি ইয়ে করে, যারা এই সামরিক উপদেষ্টা যেগুলি করা হয়েছে পৃথিবীর অনেক জায়গায়, সে সামরিক ব্যাকগ্রাউন্ডের লোকদেরকে দেয়। এখানে অনেক সামরিক ব্যাকগ্রাউন্ডের লোক রাখলে ভালো হইতো, কারণ রণকৌশলটা তারা প্র্যাকটিস করতে করতে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স তাদের থাকে, সেটার জন্য তারা কিভাবে শত্রুকে ঘায়ল করতে পারবে তাদের নিজস্ব নলেজ দিয়ে তারা সরকারকে অ্যাডভাইস করতে পারে। এখন ওনার তো এটা, উনি তো এটা পারবেন না, উনি জানতে জানতে এদিকে অন্য কর্মসারা হয়ে যাবে। তো এখন আমাদেরকে এখন ফিউচার আর্মির জন্য আমাদেরকে ইমিডিয়েটলি আমাদের একটা নতুন সাবজেক্ট যোগ করে ইন্টারমিডিয়েট থেকে বাধ্য করতে ফিউচার আর্মি করতে হবে আমাদেরকে, কারণ আমরা ইয়ে করতে পারবো না। আর একটা জিনিস হলো যে ইমিডিয়েটলি রিটায়ার করছে যারা, তাদেরকে আমরা স্ট্রেংথে নিয়ে আসতে হবে, রিজার্ভ ফোর্সের মতো আমাদের সকল যারা সক্ষম আছে, এটা যদি সরকার ইয়ে করে তাহলে এদেরকে স্ট্রেংথের মধ্যে নিয়ে আসতে পারে, কারণ আমাদেরকে বাঁচতে হবে আগে। সুতরাং এই গাছগুলি কোনোটাই করা হচ্ছে না, আমরা লাঠি নিয়ে আমরা কথায় অনেক বড় কথা বলতেছি, আমরা এই করব সেই করবো, দখল করতে পারবো, কি দিয়ে দখল করবেন আপনাকে তো নিউক্লিয়ারের যাদের মালিক, যারা নিউক্লিয়ার আছে যাদের, তাদের দেখো চাই অবস্থা। তো এখন ঘটনা হয়েছে কি, তারা কাপুরুষের মতো কাজ করছে, তারা কিন্তু যুদ্ধ কন্টিনিউ করার মতো অবস্থা ভারতেরও নেই, পাকিস্তানেরও নাই। পাকিস্তানের আইএমএফ এর যে শর্ত দিচ্ছে শর্তই পূরণ করতে পারে না, এখন তো ওই শর্ত নেক্সটে তারা ইনস্টলমেন্টের টাকা পাবে না। তাহলে ওরা এখন পাকিস্তান তাহলে কি করবে? পাকিস্তান তো বাধ্য করছে, পাকিস্তানের তো অস্তিত্ব রক্ষার জন্য তাকে যুদ্ধে না যায় উপায় নেই, কারণ তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে পাকিস্তানের কোনো দোষ আমরা দেখছি না। তো এখন পাকিস্তানের সাথে দরকার হলে আমাদের একটা ইয়ে করতে হবে। আর এটা এখন এখানে যে ইয়ে হয়েছে, তারা রাত্রে বেছে নিচ্ছে, যদি ওরা কাওয়ার্ড, তারা দিনে কোনো দেয় নাই, সোরাগুপ্তা হামলা করতে চাইছে, আমাদের এখানে তাই করবে তারা। তাদের সহ্য হচ্ছে না, তাদের যেভাবে তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, এখানে মার্কেট চলে গেছে, যা বলছে তাই করছে অঙ্গরাজ্যের মতো, আমাদেরকে হাসিনার সময় এটা করা হয়েছে। এখন তারা তো বসে নাই, তারা বারবার তারা মিটিংও করছে, সাহস করে না। বাঙালিদের জানে, বাঙালিরা যোদ্ধা হিসেবে ভালো, কিন্তু ইকুইপমেন্ট নাই, অর্থনৈতিক সচ্ছলতা নাই, সেটা ঠিক আছে, কিন্তু বাঙালি যোদ্ধা হিসেবে অনেক ভালো, আমাদের সোলজাররা অনেক ভালো, আমাদের নাসির সাহেবরা এরা অনেক জনকৌশলে অনেক এক্সপার্ট। এবং ওরা আমাদের এর আগে বিডিআর এর যখন লাগলো তখন তো আমাদের মাত্র 6 ডিভিশন, তাতে আমাদের মেরে নিয়ে আসছে ফজলুর রহমান সাহেব। যদিও ফজলুর রহমান এবারে কথা এটা বলছে, এটার সাথে আমি একমত নয়, নাসির সাহেবের সাথে আমি একমত, কিন্তু নজরুল রহমান সাহেব যখন বিডিআর এর ছিলেন তখন তো দেখাই দিচ্ছি আমরা। তো এখন আমাদের শুধু ইকুইপ হইলে আমরা অনেক দূর আমাদের নিজেকে রক্ষা করতে, আমরা কাউকে আক্রমণ করবো না, আমরা অফেন্সিভ না, আমরা ডিফেন্সিভ পলিসিতে আমরা যাব। তো সেটা যেতে গেলে আমাদের কি করণীয়, যতগুলি এক্সপার্ট আছে তাদের নিয়ে ইমিডিয়েটলি মিটিং করে একটা সিদ্ধান্ত আসা দরকার। আমি প্রাথমিক আলোচনা আমি এটাই বললাম। অসংখ্য